স্বাগতম সবাইকে। প্রতিদিনের ন্যায় আজকে এসপি কোচিং কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজকে আপনারা ফিন্যান্স, ব্যাংকিং ও বিমার তৃতীয় অধ্যায় অর্থের সমমূল্যের দ্বিতীয় ক্লাস অনুষ্ঠিত হবে। সাউন্ড ক্লিয়ার হলে একটু জানাবো সবাই, আর বন্ধুদেরকে একটু মেনশন করে দিব। আর যারা যারা এখনো আসি নাই দ্রুত চলে আসার জন্য জানাই, ক্লাসটা দ্রুত শুরু করে দিব। সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাই। বন্ধুদেরকে দ্রুত মেনশন করে দিই যাতে তাড়াতাড়ি চলে আসে। অল্প কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করব। অর্থের সময়মূল্য মূলত একটা ম্যাথের চ্যাপ্টার, যেখানে সূত্রের প্রয়োগ করতে হবে উদ্দীপক অনুযায়ী। গত ক্লাসে আমরা চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সম্পর্কে জেনেছি। আজকে আমরা চক্রবৃদ্ধিকরণ থেকে শুরু করে আরো বিস্তারিত বিষয়ে আলোচনা করব। একটু শেয়ার করে দিই সবাই যাতে দ্রুত চলে আসি ক্লাসে। বন্ধুদেরকেও মেনশন করে দিই, গ্রুপে শেয়ার করে দিই বিষয়টা। সাউন্ড যদি ক্লিয়ার না থাকে একটু জানিয়ে দিব। আচ্ছা, যারা আসছে আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। যারা আসছে তাদেরকে ধন্যবাদ। আমরা বিগত ক্লাসে চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ এ বিষয়ে আলোচনা করেছি আর কিছু ম্যাথ করেছিলাম। আজকে চক্রবৃদ্ধি সুদের চক্রবৃদ্ধিকরণ সম্পর্কে জানব। গত ক্লাসে আমরা ছিলাম বার্ষিক সুদ, যেখানে বছরে সুদ দেওয়া হতো। আজকে আমরা জানব চক্রবৃদ্ধিকরণ, যেখানে হতে পারে মাসিক সুদ দিচ্ছে, মানে প্রতি মাসে একবার করে, তাহলে বছরে 12 বার। হ্যাঁ, ত্রৈমাসিক সুদ দিচ্ছে 3 মাস পর পর একবার করে, তার মানে বছরে 4 বার। দ্বিমাসিক সুদ দিচ্ছে 2 মাস পর পর একবার করে, অর্থাৎ বছরে পড়বে 6 বার। তাহলে এই ধরনের অপশন যদি থাকে, হ্যাঁ, তো চক্রবৃদ্ধিকরণের ধরন অনুযায়ী আজকে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো। চক্রবৃদ্ধিকরণের একাধিকবার চক্রবৃদ্ধিকরণ যখন বলবে তখন এম এর মান আসবে। একাধিকবার চক্রবৃদ্ধিকরণ বললে তখন এম এর মান আসবে। বার্ষিক বললে স্বাভাবিক বিষয়, আমরা গত ক্লাসে করেছি এম এর মান 1, এটার কোনো প্রভাব পড়বে না। অর্ধবার্ষিক যখন বলবে, অর্ধবার্ষিক মানে 6 মাস পর একবার, 6 মাস পর পর একবার করে দিচ্ছে, তার মানে বছরে কয়বার?
দুইবার, তাই জন্য m এর মান 2। ত্রৈমাসিক, ত্রৈমাসিক মানে হচ্ছে 3 মাস পর পর, 3 মাস পর একবার করে। তাহলে বছরে যদি 12 মাস হয়, 3 মাস পরে যদি একবার সুদ দেওয়া হয়, তাহলে m এর মান হচ্ছে বছরে 4 বার, 4 বার সুদ দিবে। দ্বিমাসিক মানে হচ্ছে 2 মাস পর পর, তাহলে 2 মাস পর পর যদি একবার সুদ দেওয়া হয়, বছরে সুদ দিচ্ছে 6 বার। মাসিক মানে প্রতি মাসে একবার, প্রতি মাসে একবার, ঠিক আছে। তার মানে প্রতি মাসে একবার দিলে বছরে হচ্ছে 12 মাস, তাই জন্য m এর মান 12। সাপ্তাহিক, সাপ্তাহিক অর্থাৎ সপ্তাহ কাউন্ট করা হচ্ছে 52টা, এক বছরে 52টা সপ্তাহ কাউন্ট করা হচ্ছে। দৈনিক যখন বলবে, দিনে আমরা 365 দিয়ে ক্যালকুলেট করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের চক্রবৃদ্ধিকরণ একাধিকবার বললে তখন আসবে কিসের মান? m এর মান। এই জিনিসটা মাথায় রাখবো, যখন আমাকে এই ধরনের একটা ওয়ার্ড উদ্দীপকে দিয়ে দিবে, তখন আমরা m এর মানটা আনবো, ঠিক আছে। তাহলে আসি তো প্রশ্নে। এখন একটু খেয়াল করি, যখন আমাকে চক্রবৃদ্ধিকরণের কথা বলবে, সূত্র একটু চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা গত ক্লাসে পাইছিলাম পিভি সমান ছিল FB ডিভাইডেড বাই 1 প্লাস I পাওয়ার n, এতটুকুতে শেষ। আমার বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র হচ্ছে পিভি সমান FB ডিভাইডেড বাই 1 প্লাস I পাওয়ার n। কিন্তু আজকে একটু দেখো তো, যখন m আসবে, যখন কি আসবে, m আসবে, m আসলে i কে ভাগ হয়ে যাবে, i কে ভাগ হয়ে যাবে, আর n এর সাথে কি হবে, গুণ হবে। দুইটা কাজ করব, যখনই m আসবে তখন আমি i কে কি করে দিব, ভাগ করে দিব, আর n এর সাথে গুণ হবে। দুইটা কাজ অলওয়েজ করতে হবে। এই যে এখানে n আছে, এখানে i আছে, দেখো i কে ভাগ করে দিয়েছি আর n এর সাথে গুণ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, চক্রবৃদ্ধিকরণ এখানে বলুক, অ্যানুইটিতে বলুক, যেখানে বলবে বলুক, চক্রবৃদ্ধির সংখ্যা যখন আসবে, m এর মান যখন আসবে, যতগুলো i থাকবে সবগুলোকে ভাগ করে দিব, আর যতগুলো n থাকবে তার সাথে গুণ করে দিব, ঠিক আছে। তো একটু প্রশ্নটা আসি তো, জনাব সাব্বির 5 বছর পর, 5 বছর পর ইউনাইটেড লিজিং কোম্পানি থেকে 10,000 টাকা পাবেন। পাবেন মানে হচ্ছে ভবিষ্যৎ, পাবেন মানে কি, ভবিষ্যৎ। তাহলে 5 বছর পর একটা টাকা পাবে, তার মানে এটা কিসের মান দেওয়া আছে, FB এর মান দেওয়া আছে 10,000 টাকা। সুদের হার 12%, মাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদান করা হয়, এই যে একটা ওয়ার্ড এখানে দিয়ে দিছে। তাহলে উক্ত টাকার বর্তমান মূল্য, পিভি সমান হোয়াট, উক্ত টাকার বর্তমান মূল্য জিজ্ঞেস করেছে, ঠিক আছে। তাহলে তথ্যগুলো একটু দেখি তো। এখানে ভবিষ্যৎ মূল্য কত, FB সমান হচ্ছে কত, 10,000। হ্যাঁ, এরপরে সুদের হার i সমান হচ্ছে 12%, যেটাকে আমরা 100 দিয়ে ভাগ করে 0.1 দিয়ে নিয়ে যাব। এরপরে আসি মেয়াদ, n সমান কয় বছর, 5 বছর। চক্রবৃদ্ধির সংখ্যা, চক্রবৃদ্ধির সংখ্যা m সমান, মাসিক বলেছে না, মাসিক হলে m এর মান কত বলেছি, 12 বার। তাহলে আসি, আমরা জানি পিভি সমান FB ডিভাইড বাই 1 প্লাস I বাই m পাওয়ারে n ইন্টু m। এই যে বলেছি এই জিনিসটা, i কে ভাগ হবে n এর সাথে কি হবে, i কে ভাগ হলো n এর সাথে গুণ হলো, ঠিক আছে। এখন মান বসাই দিই, 10,000 1 প্লাস 12 পাওয়ারে হচ্ছে 5 গুণ 12। দেখি উত্তর কত আসে, আমাকে একটু বলো তো ক্যালকুলেট করে। একটু আমাকে দ্রুত জানিয়ে দাও এখানে ক্যালকুলেট করে কত আসে মানটা।
5,504, ধন্যবাদ। 5,504.49। ঠিক আছে, তার মানে 10,000 টাকা ভবিষ্যতে পেতে চাইলে ইউনাইটেড লিজিং কোম্পানি থেকে 10,000 টাকা পাবেন বললো, তো তার জন্য 5,504 টাকা আজকে বিনিয়োগ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এটা গেল যে আমার বর্তমান মূল্যের সূত্র। হ্যাঁ, এখন আসি ভবিষ্যৎ মূল্য কি বলছে দেখো। ভবিষ্যৎ মূল্য আমরা পেয়েছিলাম এফবি সমান পিভি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন। এফবি সমান পিভি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন, এই জিনিসটা পাইছিলাম। এখন যদি চক্রবৃদ্ধি সংখ্যার কথা বলে, তখন ওই যে সেম কাজ, আই কে ভাগ আর এন এর সাথে গুণ, আই কে ভাগ এন এর সাথে গুণ। তাহলে দেখো, মিস মিতু প্রাইম ব্যাংকে 8% দ্বিমাসিক চক্রবৃদ্ধি হার সুদে 20,000 টাকা 5 বছরের জন্য জমা রাখলেন। এটা আজকে রেখেছে, তার মানে এটা হচ্ছে কি মূল্য? বর্তমান মূল্য। 5 বছরের জন্য জমা রেখেছে। মেয়াদ শেষে এফবি সমান জিজ্ঞেস করেছে হোয়াট। ঠিক আছে, তার মানে আমার বর্তমান মূল্য হচ্ছে 20,000, আয়ের মান 8% সমান 0.08, 100 দিয়ে ভাগ করলে। এরপরে এন এর মান কয় বছরের জন্য রাখছে? 5 বছর। তারপর দ্বিমাসিক চক্রবৃদ্ধি বলেছে না, দ্বিমাসিক মানে 2 মাস পর পর একবার, অর্থাৎ বছরে 6 বার। তাহলে আসি, ভবিষ্যৎ মূল্য জিজ্ঞেস করেছে, এফবি সমান হোয়াট। তাহলে এফবি সমান পিভি ইন্টু 1 প্লাস আই বাই এম এন ইন্টু এম, মানটা বসাই 20,000 1 প্লাস 8 কত 6 বার 5 গুণ 6 কত আসে দেখো তো, কত আসে দেখো, এটার মানটা একটু বলো আমাকে, কত আসে? একটু দ্রুত জানাও কত আসে, একটু দেখো। একটু দ্রুত জানাও কত আসছে। এই যে এম এর মানটা দ্বিমাসিক বলাতে আমাকে এম এর মানটা আনতে হলো। উত্তরটা এসছে 29,757। ক্যালকুলেশন যদি প্রবলেম হয় আমাকে এখানে জানাইও, আর আমার ভুল হলেও জানাইও। তাহলে প্রাইম ব্যাংকে 8% দ্বিমাসিক চক্রবৃদ্ধি হার সুদে যদি 20,000 টাকা 5 বছরের জন্য জমা রাখে, তাহলে মেয়াদ শেষে 29,757 টাকা পাবে। ঠিক আছে, 29,757, ধন্যবাদ যারা আনসার করেছে। 29,757 টাকা পাবে, ম্যাথটা ক্লিয়ার আশা করি। হ্যাঁ, তাহলে চক্রবৃদ্ধি সুদে আমরা 2 রকমের, বর্তমান মূল্যও গিয়েছে, এখন ভবিষ্যৎ মূল্য নিয়েও আলোচনা করেছে। এখন যাই, এই ম্যাথটা একটু দেখি সবাই কি বলতেছে, একটু মনোযোগ দিব। এখানে উদ্দীপকটা হচ্ছে মেইন জিনিস।
অর্থের সমূল চ্যাপ্টারে অনেক রকমের সূত্র আছে, কিন্তু উদ্দীপকটা যদি না বুঝি, সূত্রের প্রয়োগটাই যদি না বুঝি, তাহলে সব সূত্র শিখে আমার কোনো লাভ নাই। ঠিক আছে, তার মানে আগে আমাকে সূত্রের প্রয়োগটা করতে হবে উদ্দীপক বোঝার পর। ঠিক আছে, দেখি জনাব ফয়সাল একটি বাড়ি করতে চান। বর্তমানে বাড়িটি তৈরি করতে 30 লক্ষ টাকা প্রয়োজন। এটা বাড়িটা নির্মাণের বর্তমান মূল্য দেওয়া আছে। তার হাতে বর্তমানে মাত্র 22 লক্ষ টাকা আছে। আবার বলতেছে কি, সে বাড়ি তো করবে, ভালো কথা, বাড়িটা করতে যাবে 30 লক্ষ টাকা, কিন্তু বাড়িটা বর্তমানে নির্মাণ করার জন্য তার হাতে আছে মাত্র 22 লক্ষ টাকা। তার মানে 8 লক্ষ টাকার একটা ঘাটতি আছে। সে হয়তো অন্য কোনো ব্যবস্থা নিতে পারে, দেখি কি নিতে পারে। অর্থের ঘাটতির কথা চিন্তা করে তিনি অ্যাবি ব্যাংকে ওই 22 লক্ষ টাকা 10% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে জমা রাখলেন। আচ্ছা, তিনি চিন্তা করতেছে কি, যে আমি তো আজকে বাড়ি করতে 30 লাখ টাকা প্রয়োজন, আমার 22 লাখ টাকা কোনো কাজে আসবে না। তখন উনি একটা চালাকি করছে, বলতেছে কি, যে আমি ব্যাংকে রেখে দিই, আমি আগামী 5 বছর পর বাড়িটা নির্মাণ করব। ঠিক আছে, এই যে উদ্দেশ্য, 5 বছর পর বাড়িটা নির্মাণ করবো, আমি 5 বছর পর বাড়ি নির্মাণ করব। এখন আমি অ্যাবি ব্যাংকে টাকাটা রেখে দিই, 22 লক্ষ টাকা 10% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে তিনি জমা রাখছে। আবার একটা তথ্য দিয়েছে, অতীত অভিজ্ঞতা থেকে ধরে নেওয়া হচ্ছে বাড়ি তৈরি নির্মাণ সামগ্রীর বাৎসরিক মূল্য বৃদ্ধির সাধারণ হার 3%। ঠিক আছে, অতীত অভিজ্ঞতা থেকে ধরে নেওয়া হচ্ছে যে বাড়িটা তৈরি করতে 3% করে বৃদ্ধি পাবে। ঠিক আছে, কারণ আজকে এটা তৈরি করতে 30 লাখ টাকা প্রয়োজন, তো উনি তো আজকে বাড়িটা নির্মাণ করছে না, উনি 22 লক্ষ টাকা, ওনার হাতে ছিল 8 লক্ষ টাকা ঘাটতি আছে, তাই জন্য উনি অ্যাবি ব্যাংকে টাকাটা জমা রাখতেছে। হ্যাঁ, অ্যাবি ব্যাংকে অ্যাকাউন্ট করে ওখানে টাকাটা জমা রাখবে, উদ্দেশ্য হচ্ছে 5 বছর পর করবে। আচ্ছা, আজকে একটা বাড়ি নির্মাণ করতে 30 লক্ষ টাকা প্রয়োজন হচ্ছে, 5 বছর পরেও কি সেম 30 লক্ষ টাকা থাকবে? থাকবে না, বৃদ্ধি পাবে। তো বৃদ্ধি পাওয়ার জন্য আমাকে এখানে একটা তথ্য দিয়েছে যে বাড়ি তৈরি নির্মাণ সামগ্রী বাৎসরিক মূল্য বৃদ্ধির হার 3%, প্রতি বছর 3% করে বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো এখন আমাকে বলতেছে 5 বছর পর বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে। 5 বছর পর বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে, প্রথমে দেখো তো বর্তমানে কত টাকা খরচ হচ্ছে। বর্তমানে যদি বাড়িটা করতে যাই তাহলে 30 লক্ষ টাকা খরচ হবে। ঠিক আছে, 5 বছর পরে, ওই যে একটু আগে বলছি 5 বছর পরে বাড়িটা নির্মাণ করতে কিন্তু সেম টাকা না, আরো বাড়তি টাকা লাগবে। তো এই বাড়তি টাকার জন্য আমাকে এই তথ্যটা দেওয়া হয়েছে। তাহলে এটা দিয়ে আমি একটু দেখি তো, গ নাম্বারটাতে একটু দেখি কি কি তথ্য দেওয়া আছে। প্রথমে পিভি হচ্ছে 30 লক্ষ টাকা, আয়ের মান হচ্ছে 3%, সমান 0.03। এখানে কিন্তু আবার কোনো প্রকার কি বলে নাই, এটার সাথে কোনো প্রকার চক্রবৃদ্ধিকরণ, একাধিকবার চক্রবৃদ্ধিকরণ বলে নাই, কিন্তু ব্যাংকের সাথে বলেছে। এটা হচ্ছে ওর ব্যক্তিগত হিসাব, বাড়ি নির্মাণের সাথে এটার সাথে সম্পর্ক নাই। আচ্ছা, এরপরে দেখি কয় বছর, 5 বছর পর বাড়ি নির্মাণ করতে কত। তো 5 বছর পর এফবি সমান হোয়াট, তাহলে আমরা জানি এফবি পিভি ইন্টু 1 প্লাস আই পাওয়ার, আমরা চক্রবৃদ্ধি সুদে এই কাজটা করতেছি। 30 লক্ষ 1 প্লাস 5 বছর, সরি। আচ্ছা, তাহলে এটা একটু কত হয় দেখি তো। 30 লক্ষ টাকা আগামী 5 বছর পরে গিয়ে বাড়িটা নির্মাণ করতে কত টাকা লাগবে, একটু ক্যালকুলেট করে জানাও তো দ্রুত। দেখো দ্রুত একটু জানাও, ক্যালকুলেশনটা করে কত আসে।
তো দেখো উত্তরটা মিলে নাও, 34,77,822 আসছে কিনা একটু দেখো। আমি আবার একটু বলতেছি, দেখো বাড়িটা নির্মাণ করতে বর্তমানে 30 লক্ষ টাকা প্রয়োজন বলে দিছে। হ্যাঁ, এরপরে আরেকটা কথা বললো 5 বছর পর বাড়ি নির্মাণ করবে। মাঝখানের কথাটা আমি এখন রাখতেছি, প্রশ্ন অনুযায়ী কথা বলি। গ নম্বর প্রশ্ন বলেছে 5 বছর পর বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে। তো বাড়িটা বর্তমানে তৈরি করতে 30 লক্ষ টাকা প্রয়োজন, আর বাড়ি তৈরি নির্মাণ সামগ্রী বাৎসরিক মূল্য বৃদ্ধি হয়ে 3% করে। তো কয় বছর পর বাড়ি করবে? 5 বছর পর। তাহলে এই তিনটা তথ্য নিয়ে আমরা, এই যে পিবি 30 লক্ষ, 3%, এনএমএন 5 বছর, এই তিনটা তথ্য নিয়ে আমরা 5 বছর পর বাড়ি করতে কত টাকা খরচ হবে সেটা বের করলাম। 34,77,822 টাকা বাড়িটা নির্মাণ করতে খরচ হবে। ঠিক আছে, 34,77,822 টাকা আমার গ নাম্বারের উত্তর। এখন আমি ঘ নাম্বারে যাই। ঘ নাম্বারে যাই। ঘ নাম্বার বলতেছে, জনাব ফয়সালের বিনিয়োগ সিদ্ধান্তটি মূল্যায়ন করো। তো জনাব ফয়সাল বিনিয়োগ সিদ্ধান্ত কি নিয়েছে? জনাব ফয়সাল, দেখো তো স্যার বিনিয়োগ সিদ্ধান্ত কি নিছে। বলতেছে কি যে ওনার হাতে 22 লক্ষ টাকা আছে, এই 22 লক্ষ টাকা তিনি এবি ব্যাংকে জমা করে দিল 10% অর্ধবার্ষিক। তাহলে তথ্যগুলো একটু দেখি, কারণ উদ্দেশ্য হচ্ছে কয় বছর পর বাড়ি করবে? 5 বছর। আচ্ছা, আমি একটা তথ্য আমি পেয়ে গেছি যে বাড়িটা করতে 5 বছর পরে 34,77,822 টাকা খরচ হবে। হ্যাঁ, এখন আমাকে দেখতে হবে যে টাকাটা, যে 22 লক্ষ টাকা এবি ব্যাংকে জমা রাখতেছে, সে 22 লক্ষ টাকাটা 5 বছর পরে গিয়ে এই টাকাটার সমান হয় কিনা বা এটাকে অতিক্রম করে কিনা। কারণ ওনার ইচ্ছা হচ্ছে 5 বছর পর বাড়ি করবে, আর 5 বছর পর বাড়ি নির্মাণ করতে 34 লক্ষ টাকা লাগবে। ঠিক আছে, তাহলে এখন 22 লক্ষ টাকা যেটা এবি ব্যাংকে রাখতেছে, সেটা যদি আমাকে 22 লক্ষ টাকা যেটা এবি ব্যাংকে রাখবে, সেটা যদি আমাকে 34 লাখ টাকা না দেয়, তাহলে 34 লাখ টাকা প্লাস যদি টাকাটা না দেয় আমাকে, তাহলে বাড়িটা তো করা যাবে না, তাই না? তাহলে দেখি এবি ব্যাংক কত টাকা দিচ্ছে। তাহলে এবি ব্যাংকে আজকে রাখতেছি 22 লক্ষ টাকা। সুদের হার কত বললো? 10%, 0.10। তারপরে মেয়াদ, এন সমান কয় বছরের পর করবো বাড়িটা? 5 বছর পর। তারপর অর্ধবার্ষিক বলেছে না, অর্ধবার্ষিক, তার মানে এম এর মান হচ্ছে কত? 2 বার। তারপরে বের করতে হবে এফবি। আচ্ছা, তাহলে আমরা একটু বের করি তো। মানটা বসাই, 0.10, 5 গুণ 2 কত আসে একটু বলো। যারা 34 লক্ষ উত্তর দিয়েছে তাদেরকে ধন্যবাদ। এখন এটা একটু ক্যালকুলেট করে দ্রুত জানাও। 22 লক্ষ টাকার আমাকে ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করে দেখতে হবে বাড়ি নির্মাণের যে ভবিষ্যৎ মূল্য 34,77,000, সেটা উঠে আসতেছে কিনা। যদি উঠে না আসে, 34,77,000 যদি না আসে, তাহলে আমি বাড়িটা নির্মাণ করতে পারবো না। অর্থাৎ বাড়িটা নির্মাণ করতে না পারলে জনাব ফয়সাল যে ব্যাংকের আকার একটা বিনিয়োগ সিদ্ধান্ত নিয়েছে, সেটা সঠিক হবে না। তাই জন্য আমাকে দেখতে হবে ওনার বিনিয়োগ সিদ্ধান্তটা সঠিক না। তাহলে একটু করে ক্যালকুলেশন করে জানাই দ্রুত। দ্রুত জানাই একটু। উত্তরটা লিখে দিচ্ছে, সবাই মিলাই নিও।
সবাই একটু মিলিয়ে নাও, এটা আসছে কিনা দেখো। 35,83,568। ধন্যবাদ হামিদ। 35 লক্ষ, ধন্যবাদ যারা বের করছি। 35,83,568, ধন্যবাদ। তাহলে এখন একটা জিনিস খেয়াল করি, বাড়িটা তৈরি করতে 34,77,822 টাকা প্রয়োজন হবে। কয় বছর পর? 5 বছর পর। ব্যাংকে রাখার পরে ব্যাংক কত টাকা দিচ্ছে? 35,83,568 টাকা। অর্থাৎ এই যে বাড়ি নির্মাণের যে কস্ট, সেটা অতিক্রম করেছে না? তাহলে ব্যাংক যখন আমাকে বাড়ি নির্মাণের খরচের চেয়েও বেশি টাকা দিচ্ছে, অর্থাৎ আমি বাড়িটা নির্মাণ করতে পারবো। তাহলে জনাব ফয়সালের বিনিয়োগ সিদ্ধান্তটা কি ছিল? উনি আজকে বাড়িটা, যেহেতু 22 লক্ষ টাকা ওনার হাতে ছিল, 8 লক্ষ টাকা ঘাটতি ছিল, বাড়িটা উনি নির্মাণ না করে আজকে বলতেছে কি আমি 5 বছর পরে করব। তো এই 5 বছরের মধ্যে উনি একটা বিনিয়োগ সিদ্ধান্ত নিল, এই টাকাটা এবি ব্যাংকে জমা করে দিল। তো এবি ব্যাংকে যখন জমা করলো, এবি ব্যাংক থেকে 5 বছর পর 35,83,000 টাকা পাচ্ছে, যা বাড়ি তৈরি নির্মাণ খরচ অপেক্ষা বেশি। অর্থাৎ বাড়িটা তৈরি করতে পারবে, উল্টা আরো কিছু টাকা সেভিংসে থাকবে। ঠিক আছে? আচ্ছা, তাইলে আশা করি ম্যাথটা ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এটা এই ধরনের সিকিউ পরীক্ষায় আসে। তাহলে এই টাইপসের সিকিউ যখন আমরা পাবো, আশা করি উদ্দীপক বুঝে আনসারটা করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আমি পরের ম্যাথে যাচ্ছি। একটু খেয়াল করি পরের ম্যাথটা। ধন্যবাদ যারা করে দিলাম ম্যাথটা। এখন পরের ম্যাথটা একটু দেখি, সবাই খেয়াল করি। জনাব সোহেল রানা 10 বছরের জন্য 5 লক্ষ টাকা ব্যাংকে জমা রাখতে চান। গড়াই ব্যাংক 9% অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দেয়। অপরপক্ষে করতোয়া ব্যাংক 8% ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের অঙ্গীকার করে। আচ্ছা, দুইটা ব্যাংক দুই ধরনের চক্রবৃদ্ধি, একটা অর্ধবার্ষিক আর একটা হচ্ছে ত্রৈমাসিক। তাহলে উনি আজকে 5 লাখ টাকা রাখবে, জমা রাখতে চান, এটা পিভি এর মান। ঠিক আছে? তো পিভি এর মান, আর এখানে 9%-এ অর্ধবার্ষিক করবে একজনে, আর একজনে 8%-এ ত্রৈমাসিক। তো গ নাম্বারে বললো গড়াই ব্যাংক মানে প্রথমটা, এই প্রথমটা 9%-এ অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি করবে। তার মানে পিভি তো ঠিক আছে 5 লক্ষ, পিভি 5 লক্ষ, ঠিক আছে। আয়ের মান হলো 9%, সমান 0.09। ঠিক আছে? এরপরে এন এর মান হচ্ছে 10 বছর। এম আসবে, অর্ধবার্ষিক বলেছে, এম এর মান হচ্ছে কয়বার? 2বার। 10 বছর পর কত টাকা পাবে? তার মানে এফবি সমান হোয়াট? এই এফবি সমান হোয়াট? তাহলে দেখো তো, একটু ক্যালকুলেশন করে দ্রুত বের করে দাও তো। পিভি ইন্টু 1 প্লাস আই বাই এম এন ইন্টু এম। তাহলে 5 লক্ষ পাওয়ারে 10 বছর গুণ 2, এটা একটা ভাগ হবে 2। কত আসে বলো? কত আসে জানাও, আমি করে নিচ্ছি। বারো লক্ষ 5,457, ধন্যবাদ। আচ্ছা, 12,05,000 আমরা পাইলাম, 12,05,857 টাকা। একটা গ নাম্বারটা আমাদের নির্ণয় হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা,
ধন্যবাদ যারা করে পাঠাচ্ছে। তাহলে গ নাম্বারটা আমরা ক্লিয়ার। এখন ঘ নাম্বারে যাই। ঘ নাম্বারে বলতেছে কোন ব্যাংকে টাকা রাখলে জনাব সোহেল রানা বেশি লাভবান হবেন। একটা ব্যাংক তো 10 বছর পরে এটা দিচ্ছে, আর একটা ব্যাংক দেখি তো করতোয়া ব্যাংক কত দিচ্ছে, 5 লাখ টাকাই রাখবো, 10 বছরের জন্য রাখবো। করতোয়া ব্যাংক বলতেছে ভাই 8% দিব, 0.08। আর হচ্ছে সেটা ত্রৈমাসিক, ত্রৈমাসিক মানে কয়বার, 4বার। ঠিক আছে, তাই আপনি বের করতে বললো। সূত্র একই রকম থাকবে, 5 লক্ষ 0.8 4 দিয়ে ভাগ করব, তারপরে হচ্ছে কয় বছর, 10 গুণ 4 কত আসে একটু জানা সবাই। এগারো লক্ষ 4,020, 11,04,019, 19 দশমিক ছিল, সেটাকে 1 যোগ করে আমি 20 করে দিয়েছি। ঠিক আছে, তার মানে করতোয়াতে আসছে 11,04,020 টাকা। আবার গড়াই ব্যাংকে যদি টাকাটা রাখে, গড়াই ব্যাংক দিচ্ছে 12,05,857 টাকা। তার মানে দুইটা ব্যাংক যদি জনাব সোহেল রানা দুইটা ব্যাংক যদি মন্তব্য করার জন্য দুইটা ব্যাংকের টাকা যদি পাশাপাশি রাখে, তার মানে সে বেশি পাচ্ছে কোত্থেকে। অবশ্যই একটা বিষয় হচ্ছে, আমি আজকে টাকা রেখে 5 বছর পর বা 10 বছর পর অবশ্যই বেশি পেতে চাইবো, তাই না? তো বেশি লাভবান হবেন, বেশি লাভবান হবেন কোত্থেকে, গড়াই ব্যাংক থেকে। অর্থাৎ করতোয়া ব্যাংক কিন্তু কম টাকা দিচ্ছে 12 লক্ষ চেয়ে। তাই জন্য মন্তব্য দেওয়ার ক্ষেত্রে আমরা কোন ব্যাংকে, গড়াই ব্যাংকেই আমরা বেশি লাভবান হবে হিসেবে মনোনীত করব। ঠিক আছে, মন্তব্য দেয়া যাবে আশা করি। আচ্ছা, ধন্যবাদ যারা উত্তর করে পাঠাচ্ছি তাদেরকে ধন্যবাদ। এখন আমরা আশা করি ম্যাথটা ক্লিয়ার, মন্তব্য আশা করি ক্লিয়ার। মন্তব্য না বুঝলে প্রয়োজন আমাকে একটু জানাইও। আমি আবার বলতেছি, মন্তব্যটা প্রথমে বললো যে গড়াই ব্যাংক দিচ্ছে 12,05,000, তারপর হচ্ছে আমরা করতোয়া ব্যাংকেরটা বের করে দেখলাম 11,04,000, অর্থাৎ গড়াই ব্যাংক বেশি টাকা দিচ্ছে, ওই জন্য উনি লাভবান হবে যদি গড়াই ব্যাংকে ওনার টাকাটা 5 লক্ষ টাকা জমা রাখে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, পরের ম্যাথে যাই, একটু মনোযোগ দিব কি বলতেছে। মিসেস সোনিয়া তার গ্রামের বাড়ি বিক্রি করে 10 লক্ষ টাকা পেলেন, এটা আজকে পেয়েছে। গ্রামের বাড়ি বিক্রয় করে আজকে টাকাটা পেল। উক্ত টাকা তিনি একটি ব্যাংকে 5 বছরের জন্য রাখার সিদ্ধান্ত নিলেন। 5 বছর, 5 বছর, তার মানে এটা হচ্ছে এন এর মান। তার নিকট দুটি বিকল্প প্রস্তাব আছে। পদ্মা ব্যাংক তাকে 12% হারে বার্ষিক চক্রবৃদ্ধি, বার্ষিক তার মানে এখানে কোনো এম এর মান আসবে না। অন্যদিকে মেঘনা ব্যাংক তাকে 10% মাসিক চক্রবৃদ্ধি, এম সমান হচ্ছে 12, সুদ প্রদান করবে। দুইটা ব্যাংক একই রকম, দুইটা ব্যাংকের প্রস্তাব দিয়েছে। গ নাম্বারে বলতেছে মেয়াদ শেষে মিসেস সোনিয়া পদ্মা ব্যাংক হতে মোট কত টাকা পাবেন তা নির্ণয় করো। পদ্মা ব্যাংক হতে কত টাকা পাবেন, তাহলে পদ্মা ব্যাংক কি বলতেছে, তথ্য কি বলতেছে যে পদ্মা ব্যাংক 12% হারে বার্ষিক চক্রবৃদ্ধি করবে। তাহলে গ নাম্বারে একটু দেখি, তিনি পাইছে বর্তমানে 10 লক্ষ
পদ্মা ব্যাংক সুদের হার দিচ্ছে 12% সমান 0.12, আর বছর কত বছরের জন্য রাখবে? 5 বছরের জন্য। ঠিক আছে, এম এর মান কিন্তু নাই, বার্ষিক চক্রবৃদ্ধি বলেছে। তাহলে এফ বি সমান বের করতে বললো। তাহলে নরমাল সূত্র এফ বি সমান পিভি ইন্টু 1 প্লাস আই পাওয়ার এন। তাহলে 10 লক্ষ 1 প্লাস 1 2 পাওয়ারে হচ্ছে 5 বছর। এটা দিয়ে ইজিলি আমরা বের করতে পারবো। ঠিক আছে, এখন এখন একটু আমাকে এই উত্তরটা আমি লিখে দিচ্ছি, উত্তরটা একটু করে। 0.12। দেখো উত্তরটা যারা করছি তারা একটু মিলাই নাও। আমি উত্তরটা করে দিয়েছি, লিখে দিয়েছি, একটু দেখো। 17,62,342। ধন্যবাদ। আচ্ছা, তাহলে 17,62,000 আমি এখানে করে লিখে রাখি। 17,62,341 সামথিং, 42 ধরে নিলাম। আচ্ছা, গেল। এখন একটু খেয়াল করি ঘ নাম্বারে মিসেস সোনিয়ার জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক হবে? আচ্ছা, অবশ্যই একটু আগে যে ম্যাথটা করেছি মন্তব্য ঠিক সেম রকম। তাহলে উনি চিন্তা করবে কি কোনটাতে টাকা বেশি পাবে সেটাই তো লাভজনক, তাই না? তাহলে বেশি পাবে কোনটাতে, সেটার জন্য আমাকে একটা তো ভবিষ্যৎ মূল্য নির্ণয় করলাম, আমাকে আরেকটারও ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। তবে এখানে একটা তথ্য আছে, বাকি সবগুলো ঠিকঠাক হয়তো নাই। একটা তথ্য হচ্ছে কি দিল দেখো, মেঘনা ব্যাংক 10 লক্ষ টাকা রাখলাম, কয় পার্সেন্ট সুদ? 10%, সমান 0.10। 5 বছর, ঠিক আছে, কিন্তু একটা কি বললো, এম এর মান আসবে 12 বার, তারপর এফ বি সমান হোয়াট আমাকে বের করে নিতে হবে। তাহলে একটু আসি, এখানে এম দ্বারা ভাগ হবে আর এখানে এম এর সাথে গুণ হবে। ওয়ান প্লাস 10, 12 দিয়ে ভাগ, এম হচ্ছে 5 বছর, গুণ 12। তাহলে একটু নির্ণয় করে দাও তো, কত আসে একটু নির্ণয় করো দ্রুত। ধন্যবাদ যারা গ নাম্বারটা করেছে, 17,62,342। ঘ নাম্বারটা একটু দেখো, দ্রুত নির্ণয় করে দাও কত আসে। ঘ নাম্বারটা একটু দ্রুত নির্ণয় করি, কত আসে দেখি সবাই। ষোলো লক্ষ 45,309। 16 লক্ষ, ধন্যবাদ যারা করতে পেরেছে তাদেরকে ধন্যবাদ। তাহলে আমার পদ্মা ব্যাংক আমাকে দিচ্ছে কত? 17,62,000, আর মেঘনা ব্যাংক দিচ্ছে 16,45,000। ঠিক আছে, কে বেশি দিচ্ছে?
এই যে পদ্মা ব্যাংক কিন্তু বেশি দিচ্ছে, তাই না? তার মানে আমরা মিসেস সোনিয়াকে কি রেফার করব? বলবো কি যে ওনার জন্য লাভজনক হবে কোনটা? অবশ্যই যেটা থেকে বেশি পাবে সেটা। ঠিক আছে, আমরা অলওয়েজ চিন্তা করি যে আজকে কিছু টাকা জমা রেখে 5 বছর পর বেশি টাকা পেতে, তাই না? তাহলে পদ্মা ব্যাংক দিচ্ছে 17,62,342 টাকা, মেঘনা ব্যাংক দিচ্ছে 16,45,309 টাকা। তাহলে দুইটা ব্যাংক যখন আমি পর্যালোচনা করব তখন দেখতে পাচ্ছি পদ্মা ব্যাংক থেকে টাকা বেশি পাওয়া যাচ্ছে। তার মানে মিসেস সোনিয়াকে আমি রেফার করব, তার জন্য পদ্মা ব্যাংকে টাকা রাখাটা লাভজনক হবে। তাহলে কোন ব্যাংকে টাকা রাখবে? পদ্মা ব্যাংকে। ক্লিয়ার নাকি একটু জানাও। আচ্ছা, যে টপিক গুলো করাইছে ওগুলো ক্লিয়ার নাকি একটু জানাও সবাই, ঠিক আছে? এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে যাব, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা একটু মনোযোগ দিব। এই প্রশ্নটা ছোট্ট একটা ছোট্ট একটা কাহিনী করেছে প্রশ্নটাতে। এই জিনিসটা যদি না বুঝি তাহলে অঙ্কটা আমরা অবশ্যই ভুল করে দিয়ে আসবো। একটু দেখি, পরে দেখি। মিস্টার শফিক 8 বছর পর 8 লক্ষ টাকা পাবার আশায়, 8 বছর পর বলেছে মানে এটা অলরেডি এফবি তে চলে গিয়েছে। 8 লক্ষ টাকা পাওয়ার আশায় বাণিজ্যিক ব্যাংকে একটি সঞ্চয়ী হিসাব খোলার কথা ভাবছেন। চিন্তা করলো যে বাণিজ্যিক ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট খুলবো, যেখানে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি, অর্ধবার্ষিক মানে এম এর মান হচ্ছে কত? 2 বার। চক্রবৃদ্ধিতে ব্যাংক সুদের হার 10% গেল। অথবা উক্ত টাকায়, এখন এখানে একটা কাহিনী আছে। আমি আগে এতটুকু পড়লাম, তো এতটুকু পরে আমাকে গ কি বলতেছে দেখো তো একটু। উদ্দীপকের আলোকে মিস্টার শফিক সঞ্চয় হিসেবে কত টাকা জমা রাখলে, আচ্ছা জমা কখন রাখবে? 8 বছর পর যদি, 8 বছর পর যদি 8 লক্ষ টাকা পাওয়ার একটা আশা করে, ঠিক আছে, তার মানে টাকাটা আজকে রাখতে হবে। টাকাটা কখন রাখবে? আজকে রাখবে, অর্থাৎ বর্তমানে রাখবে। তার মানে আমাকে জিজ্ঞেস করেছে পিভি সমান হোয়াট। তাহলে আসি আমরা একটু গ নাম্বারটা প্রথমে একটু দেখি। তাহলে গ নাম্বারটাতে এফবি দেওয়া আছে 8 লক্ষ। আয়ের মান, আয় কত পার্সেন্ট বলতেছে? 10%, না? 10%, 0.10। তারপরে এন কত বছর পর? 8 বছর পর, 8 বছর। তারপর কেমন সুদ দিচ্ছে? অর্ধবার্ষিক মানে 2 বার, ঠিক আছে? তো জিজ্ঞেস করছে পিভি সমান হোয়াট। তো আমরা জানি পিভি সমান এফবি ডিভাইডেড বাই 1 + n ইন্টু এম। মানগুলো একটু বসাই আমরা। 1 + 0.10, 2 বার, কত বছর? 8 বছর। 8 গুণ 2, একটু কত আসে দ্রুত বের করে দিত। কত আসে একটু দ্রুত বের করে দিই ক্যালকুলেশনটা। তো দেখি তো এটা আসছে কিনা। 3,63,489, ঠিক আছে। 4 লক্ষ আসলে তো ভুল হচ্ছে। 4 লক্ষ আসলে ভুল হচ্ছে। প্রতিকার বোধহয় ক্যালকুলেশনে প্রবলেম হয়েছে।
3,66,489 টাকা। আচ্ছা, তাহলে আমরা সেই জায়গায় লিখতে পারতেছি পিভি সমান 3,64,489 টাকা আসলো। ঠিক আছে, হ্যাঁ ধন্যবাদ দীপ্ত, বৃষ্টি, ধন্যবাদ এটা করার জন্য। এখন আমরা ঘ নাম্বারে যাব। এখন আমরা কিন্তু উদ্দীপকের বাকি অংশ পড়ি নাই। কতটুক পর্যন্ত পড়ছিলাম? এই যে এতটুক মনে আছে, এতটুক পড়েছিলাম। এরপরের অংশটা একটু মনোযোগ দিয়ে পড়বো কি বলছে। অথবা প্রথমে বললো বাণিজ্যিক ব্যাংক একটি সঞ্চয়ী হিসাব খোলার কথা ভাবছেন যেখানে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে ব্যাংক সুদের হার 10%। প্রথমে চিন্তা করছে 8 লাখ টাকা পাওয়ার আশায় তিনি কিছু টাকা জমা করে, সেই টাকাটা হচ্ছে এটা 3,66,489 টাকা জমা করে একটা কি করবে, সঞ্চয়ী হিসাব খুলবে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধিতে 10% সুদের হার। অথবা উক্ত টাকায় এই জিনিসটা ফোকাস করতে হবে। উক্ত টাকায় মানে যে টাকাটা রেখে উনি 8 লক্ষ টাকা পাওয়ার আশা করেছে সেই টাকাটাই। তাহলে উক্ত টাকা বলতে এখানে কাকে বুঝাইছে? 3,66,489 টাকা। এই যে উক্ত টাকা মানে হচ্ছে 3,66,489, এই টাকাটাকেই কিন্তু ফোকাস করেছে যে বর্তমানে এই টাকাটা রেখেই সে 8 লক্ষ টাকা পাবে, তাই না, ভবিষ্যতে যদি সেভিংস অ্যাকাউন্টটা করে। অথবা উক্ত টাকায় যে টাকাটা বর্তমানে রাখবে সেই টাকাটায় 9% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে 8 বছর মেয়াদি সরকারি বন্ড কিনবেন কিনা তাও ভাবছেন। আচ্ছা, তার মানে এখানে কিন্তু একটা প্রশ্ন অলরেডি, ওরা প্রশ্ন করার আগে আমরা কিন্তু একটা প্রশ্ন ভেবে নিচ্ছি যে 9% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে 8 বছর মেয়াদে যদি একটা সরকারি বন্ড সে ক্রয় করে, হ্যাঁ মিস্টার শফিক যদি ক্রয় করে, তাহলে বিষয় হচ্ছে উনি সঞ্চয় হিসেবে কত টাকা পাবে? 8 লক্ষ না? সঞ্চয় হিসাবে পাবে 8 লক্ষ। তাহলে সঞ্চয় হিসেবে যদি 8 লক্ষ টাকা পায়, বন্ড কিনে, এই যে বন্ড কিনবেন বলছে একই টাকা দিয়ে 3 লক্ষ, উক্ত টাকা 3,66,489 টাকা দিয়ে যে বন্ড কিনবে, সেই বন্ডটা যদি 8 লক্ষ টাকার বেশি না হয় তাহলে ওনার বিনিয়োগ সিদ্ধান্ত ঠিক হবে না। ঠিক আছে, হয়তো আমাদেরকে এটাই প্রশ্ন করবে, আমরা উদ্দীপক দেখেই আমরা বুঝে গেছি। ঠিক আছে, তাহলে দেখি তো মিস্টার শফিকের জন্য কোথায় বিনিয়োগ করাটা লাভজনক হবে। এই টাকাটা জমা দিয়ে 8 লক্ষ টাকা পাবে যে সঞ্চয়ী হিসাব, সেখানে টাকাটা জমা রাখা ভালো হবে নাকি সরকারি বন্ড ক্রয় করা ভালো হবে? এখন আমরা একটা বিষয় একটু আগেই ক্লিয়ার করেছি, একটু আগেই বলেছে আমরা চেষ্টা করব আজকে একটা টাকা জমা রেখে নির্দিষ্ট সময় পরে গিয়ে বেশি অর্থ পাওয়ার জন্য, তাই না? তার মানে আমি যদি বাণিজ্যিক ব্যাংকে অ্যাকাউন্ট খুলি 8 লক্ষ টাকা পাবো, সরকারি বন্ড কিনলে কত লক্ষ টাকা পাবো? ঠিক আছে, এই যে ভবিষ্যৎ মূল্য এটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে ঘ নাম্বার দিয়ে আগে সরকারি বন্ডের ভবিষ্যৎ মূল্যটা একটু নির্ণয় করি। তো এখানে বর্তমান মূল্যটা দাঁড়াবে কোনটা? এই যে উক্ত টাকা মানে 3,66,489, যেটা আমরা গ নাম্বারে বের করেছিলাম। ঠিক আছে, তো আই হচ্ছে বন্ড কিনলে কত পার্সেন্ট? 9% হারে 0.09। মেয়াদ হচ্ছে কয় বছর? সেম 8 বছর। এম এর মান এখানে কিন্তু ত্রৈমাসিক বলেছে, ত্রৈমাসিক বললে এম এর মান আসবে 4 বার, আর বের করতে হবে এফ বি সমান হোয়াট। তাহলে পিভি ইন্টু 1 প্লাস আই বাই এম এন ইন্টু এম। তাহলে আমার 3,89,009 4 বার, 8 × 4। দেখি এটা নির্ণয় করে দাও, 8 লক্ষ টাকা ক্রস করছি কিনা দেখো। 8 লক্ষ টাকা যদি এই 8 লক্ষ টাকা ক্রস করে নেয় তাহলে বলবো সরকারি বন্ড সেরা, আর যদি দেখি 8 লক্ষ টাকা ক্রস করে নেয় তাহলে বলবো যে বাণিজ্যিক ব্যাংকে অ্যাকাউন্ট করাটা সেরা। ঠিক আছে, একটু দ্রুত একটু নির্ণয় করি তো কোনটা সেরা।
একটু দ্রুত জানাই। আর প্রশ্ন যদি না বুঝি, এটার উদ্দীপক যদি না বুঝে থাকি, আমাকে আবার প্রয়োজন প্রশ্ন করে নাও এখানে। এটা একটু জটিল করে দিয়েছে। উদ্দীপক না বুঝলে সূত্র মুখস্থ করে কোনো লাভ নাই, ঠিক আছে? উদ্দীপক পড়ে পড়ে চালাক হয়ে যেতে হবে, তখনই আমরা দ্রুত সূত্র প্রয়োগ করতে পারবো। ধন্যবাদ যারা করতে পেরেছি। 7,46,942 টাকা। তার মানে ধন্যবাদ যারা উত্তর দিয়েছে তাদেরকে ধন্যবাদ। তাহলে দেখো একটু আমি আবার উদ্দীপকটা ক্লিয়ার করছি। বাণিজ্যিক ব্যাংকে যদি 3,66,489 টাকা দিয়ে অ্যাকাউন্টটা খুলি, আমাকে 8 বছর পর দিবে 8 লক্ষ। সেম টাকা দিয়ে, উক্ত টাকা মানে সেম টাকা দিয়ে আমি যদি সরকারি বন্ড ক্রয় করি, তাহলে সেখান থেকে পাচ্ছি 7,46,942 টাকা। তার মানে দেখো কার থেকে বেশি পাচ্ছি? বাণিজ্যিক ব্যাংক 8 লক্ষ টাকা, এটা বেশি না? তাহলে এখানে যে বললো মিস্টার শফিকের জন্য কোথায় বিনিয়োগ করাটা লাভজনক হবে, অবশ্যই মিস্টার শফিক বেশি টাকা পেতে চাইবে। সবাই আমরা কি চিন্তা করব, যে একটা টাকা একটা অ্যামাউন্ট রেখে 5 বছর পর 10 বছর পর বেশি টাকা, ঠিক আছে? তার মানে সে বেশি টাকা পাচ্ছে 8 লক্ষ টাকা বাণিজ্যিক ব্যাংকে অ্যাকাউন্ট করলে। অর্থাৎ অর্থাৎ ওনার জন্য যৌক্তিক হবে কি বাণিজ্যিক ব্যাংকে অ্যাকাউন্ট করাটা, ঠিক আছে? বাণিজ্যিক ব্যাংকে সঞ্চয়ী হিসাব করাটাই ওনার জন্য যৌক্তিক হবে। ক্লিয়ার নাকি? দেখো এই ম্যাথটা যারা যারা বুঝছে একটু জানাই দাও। আর একটু বুঝাই দিলে ভালো হতো, যদিও শুরু থেকে বুঝাই দিছি আমি ম্যাথটা। আচ্ছা, আমি তারপরও আরেকটু রিপিট করতেছি। তারপরে এই ম্যাথটা যারা যারা বুঝি নাই একটু একটু জানাই। ম্যাথটা একটু জটিল আছে। তবে দেখো যারা একটু খেয়াল করো, আমি আবার বলতেছি। দেখো মিস্টার শফিক 8 বছর পর 8 লক্ষ টাকা পাওয়ার আশায় 8 বছর পর, অর্থাৎ এটা হচ্ছে আমার ভবিষ্যৎ মূল্য, 8 বছর পর বলেছে, পাওয়ার আশায় বাণিজ্যিক ব্যাংকে একটা সঞ্চয়ী হিসাব খুলছে, খোলার কথা চিন্তা করতেছে, ঠিক আছে? যেখানে অর্ধবার্ষিক দিবে, অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে 10%, ঠিক আছে? এতটুকু নিয়ে আমাকে গ নাম্বার করতে বলেছিল, আমরা গ নাম্বার করছি, বর্তমান মূল্য বের করছি। এই যে উদ্দীপকের আলোকে মিস্টার শফিকের সঞ্চয় হিসেবে কত টাকা জমা রাখলে, অর্থাৎ পিভি সমান জিজ্ঞেস করেছে, পিভি সমান হোয়াট, তো আসছিল আমাদের এটা 3,66,489 টাকা, এটা আসছে। আবার উদ্দীপকে বলতেছে অথবা উক্ত টাকায় যেই টাকাটা দিয়ে তিনি 8 লক্ষ টাকা পাবে, সেই টাকাটা দিয়ে 9% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে 8 বছর মেয়াদী সরকারি বন্ড কিনবেন কিনা তাও ভাবছেন। তার মানে এই টাকাটা দিয়ে তিনি ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে বন্ড কিনবে কিনা। আর আমরা আমরা কিছু টাকা রেখে চিন্তা করি কি, যে এটা থেকে বেশি পাবো, যে অপশনটা আমাকে বেশি টাকা দিবে, আমরা সেখানে এই টাকাটা জমা রাখি, ঠিক আছে? তাহলে দেখো এ বাণিজ্যিক ব্যাংকে রাখলে পাবে 8 লক্ষ, এই টাকাটা 3,66,489 টাকা রাখলে বাণিজ্যিক ব্যাংক থেকে পাবে 8 লক্ষ। আবার আমি এখানে সরকারি বন্ডের ম্যাথটা করছি, ম্যাথটা করে দেখলাম পাচ্ছে 7,46,942 টাকা, ঠিক আছে? অর্থাৎ কোনটা থেকে বেশি পাচ্ছে? এই অ্যাকাউন্টটা করলে 8 লক্ষ টাকা, এটা বেশি না? তাই জন্য আমরা এখানে বললাম যে কোথায় বিনিয়োগ করাটা লাভজনক হবে, বাণিজ্যিক ব্যাংকে বিনিয়োগ করাটা লাভজনক হবে। আশা করি ক্লিয়ার সবার, ঠিক আছে? একটু সবাই ক্লিয়ার কিনা একটু জানিয়ে দাও। এই ম্যাথটা একটু করে ঘুরানো ছিল। সবাই যদি ক্লিয়ার হয় একটু জানাই দিই। ক্লিয়ার স্যার, ধন্যবাদ যারা বুঝেছি, যারা রেসপন্স করেছে, ধন্যবাদ।
আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে গত ক্লাসে আমরা চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ দুইটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং ম্যাথও করেছি। আজকে চক্রবৃদ্ধিকরণে বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য সবগুলো নিয়ে আলোচনা করেছি এবং প্রশ্ন যদি ঘুরানো হয় কিভাবে ঘুরানো হচ্ছে সেটা নিয়েও আলোচনা করেছি। এখন নেক্সট ক্লাসে আমরা এই যে বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য এগুলোর উপর মিশ্র প্রবাহের আলোচনা করব। হ্যাঁ, গত ক্লাস আর আজকের ক্লাসে তো আমরা একটা টাকা নিয়ে আমরা ভবিষ্যতে পাওয়ার আশা করে বা ভবিষ্যতে একটা টাকা পাবো আজকে কত টাকা রাখলে, এই ধরনের ম্যাথ গুলো করেছি। কিন্তু নেক্সট ক্লাসে আমরা জানবো প্রতি বছর একটা টাকা আমি আজকে বিনিয়োগ করে প্রতি বছর কত টাকা করে পাচ্ছি। হ্যাঁ, প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাচ্ছি, মনে করো প্রথম বছর 25,000, দ্বিতীয় বছর 24,000, তৃতীয় বছর 28,000, এরকম 5 বছরে 5টা টাকা পাচ্ছি। হ্যাঁ, তো এটার জন্য আজকে কত টাকা বিনিয়োগ করতে হলো, এই ধরনের ম্যাথ গুলোতে যাব। বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্যের ম্যাথেই থাকবো, তবে সেটা হবে মিশ্র প্রবাহ। মিশ্র প্রবাহ নিয়ে বেসিক আলোচনা হবে, সূত্র হবে, তারপর ম্যাথ হবে। ঠিক আছে, আশা করি সবাই সবাই ওই ক্লাসটাতে অ্যাড হবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, দোয়া করবো আমার জন্য।